এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে আমি একজন 3 স্টার পদবীধারী। আমরা চট্টগ্রামে যারা বিজনেস করি, আমাদের সাথে যারা বিজনেস করে, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস যে কমিটমেন্টটা আমাদেরকে দিয়েছিলেন, কমিশন বন্টন বা আয়ের যে কমিটমেন্টটা দিয়েছিলেন, আমরা কন্টিনিউ তাদের যে নিয়মকানুন ছিল ওইভাবে করে আমরা কমিশনগুলো পেয়েছি। আমাদের সাথে যারা বিজনেস করে কেউ এখান থেকে প্রতারিত হয়নি। তো এই মুহূর্তে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের পরিচালক বৃন্দ এবং কোম্পানির প্রতি যে একটা অবস্থা দাঁড় হয়ে গেছে, যে তাদেরকে অ্যারেস্ট করা হয়ে গেছে, অফিস বন্ধ হয়েছে, সার্ভার বন্ধ হয়েছে, এইরকম যদি পরিস্থিতিতে হয় তাহলে আমরা প্রতারিত হব। আমি বলবো এসপিসি থেকে আমরা প্রতারিত হব না, সেটা আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা সরকারের পক্ষ থেকে আমরা প্রতারিত হব। কারণ যে সিস্টেমে আমরা কাজ করছি, এই সিস্টেমে যদি কাজ করা হয়, আমরা প্রত্যেকে যারা এখানে ইনভেস্টর অথবা ওয়ার্ক করি, প্রত্যেকে আমরা এখান থেকে বেনিফিটেড হব। আর যদি কোম্পানিকে বন্ধ করে দেওয়া হয়, এখানে অনেক ইনভেস্টর আছে, অনেক ওয়ার্কার আছে, প্রত্যেকেই তার কর্মসংস্থান হারিয়ে ফেলবে এবং যারা ইনভেস্ট করছে তাদের ইনভেস্টটা হারিয়ে ফেলবে। অতএব আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী অথবা যারা এই বিষয়ে দেখাশোনা করেন, দেখভাল করেন, তাদের কাছে আমি অনুরোধ করব, যদি এসপিসি কোনো ধরনের ব্যবসায়িক অনিয়ম করে থাকে, তাদেরকে সংশোধন করে দিয়ে তাদের ব্যবসাটা কন্টিনিউ করার জন্য আমি অনুরোধ জানাবো। তারপরে যদি গভর্নমেন্ট মনে করে যে এই এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস তারা বন্ধ করে দিবে, তাহলে যারা ইনভেস্ট করেছে প্রত্যেকের টাকা যেন ফেরত পায়। এমন না কোনো সরকারি খাতে অথবা তৃতীয় পক্ষ কেউ যেন এই টাকাগুলো আত্মসাৎ করতে না পারে, সেই দিকে দৃষ্টি রাখার জন্য, সেই দিকে সেই কাজটা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাবো। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস যে আবার ব্যবসা ভালোভাবে পরিচালনা করতে পারুক, আমি সেই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আমি এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের একজন 1 স্টার পদবী অর্জনকারী। তো এসপিসির গত কয়েকদিন যাবৎ যে প্রবলেমটা হচ্ছে বা এসপিসির সাথে যে সমস্যাটা হচ্ছে, তো এটা আমি বলবো যে সম্পূর্ণ এসপিসি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ বিপরীত একটা কাজ। কারণ এসপিসি যেভাবে বিজনেস করতেছে, অনেক কোম্পানি এভাবে বিজনেস করতেছে। তো এসপিসি আজকে 10 মাস ধরে বিজনেস করতেছে, সরকার কি চোখে পড়ে নাই? তো আমাদের সরকারের উচিত ভালোভাবে তদন্ত করে, যেহেতু 22 লক্ষ গ্রাহক এখানে জড়িত আছে, তো 22 লক্ষ গ্রাহক যদি এখন এটা বন্ধ করে দেয়, তাহলে 22 লক্ষ গ্রাহকের টাকাটা কোথায় যাবে? আর সরকার এমন কোনো প্রজ্ঞাপন জারি করে নাই যে এখানে কোনো তোমরা ইনভেস্টমেন্ট করতে পারবে না। কারণ সরকার এই প্রজ্ঞাপনটা জারি করলে এখানে কেউ ইনভেস্টমেন্ট করতো না। এখন ইনভেস্টমেন্ট করার পরেও একটা সুন্দর সিস্টেমে ওরা কমিশনটা বন্টন করতেছিল। এটা নিষিদ্ধ হোক বা এটা বৈধ হোক, তো সেটা সরকারের আগে থেকে দেখা উচিত ছিল। তো আমরা যেহেতু এখানে অনেকে ইনভেস্ট করছি, এখানে অনেকে কাজ করছি, তো এখানে যে সিস্টেম দিয়ে ওরা চালু করছে, আমি মনে করবো যে সিস্টেমটা হয়তো সরকার চেঞ্জ করে দিতে পারে, যে সরকার তাদেরকে বলতে পারে যে এই সিস্টেমে না, আপনারা অন্য সিস্টেমে কাজ করেন। কিন্তু 22 লক্ষ গ্রাহকের চিন্তা করতে হবে। আর হঠাৎ করে কোনো একটা, আমরা 22 লক্ষ গ্রাহকের কোনো অভিযোগ নাই এখানে ভিতরে, আমরা আউটসোর্সিং হিসেবে এটাকে ধরে নিছি, পার্ট টাইম একটা ইনকাম হিসেবে ধরে নিছি। অনেক বেকার লোকের এখানে কর্মসংস্থান হয়েছে। তো এখান থেকে ওরা যদি কোম্পানি যদি দিতে পারে লিগেল পদ্ধতিতে, তাহলে অন্য কারো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, সরকারের যেটা দেখা দরকার যে এই টাকাটা তারা ঠিকভাবে পরিচালনা করতেছে কিনা, এটা সরকারের দেখা দরকার। সরকারের সে বিষয়টা নিয়ে দেখবে এবং আমরা আশা করি এসপিসি খুব তাড়াতাড়ি ওপেন করে দিবে, আমরা যাতে আবার ভালোভাবে কাজ করতে পারি। আমরা গতকাল এবং গত পরশুদিন সংবাদ সম্মেলনে দেখলাম যে 22 লাখ গ্রাহক থেকে 1200 টাকা করে 268 কোটি টাকা কোম্পানি আত্মসাৎ করছে। এই তথ্যটা দেওয়ার আগে
কোম্পানি তাদেরকে অ্যানালাইসিস করা উচিত যে 268 কোটি টাকা বা 1200 টাকা পুরোটা তাদের পকেটে যায়নি। এখানে প্রায় 730 টাকা ইনস্ট্যান্ট কোম্পানি বন্টন করে দিচ্ছে এবং এরপরে আমাদেরকে একটা বোনাস দিচ্ছে প্রতিদিন, রয়্যাল বোনাস। এরপরে আমাদেরকে ফার্স্ট স্টার সেকেন্ড স্টার কমিশন দিচ্ছে, এরপরে ইনসেন্টিভ আছে। তো সব মিলে কোম্পানির কাছে হাতে গোনা সামান্য টাকা থাকে, যেটা দিয়ে আমাদের কোম্পানি আমাদের ফ্যাক্টরি করতেছে, তারপরে আমাদের অটোমোবাইলসের শোরুম কাজ চলতেছে, বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ চলতেছে, যাতে কোম্পানিটা আরও স্থায়িত্ব থাকে। তো এখন আমার একটাই প্রশ্ন যে এই জিনিসটা অ্যানালাইসিস না করে, কোম্পানির প্ল্যানটাকে অ্যানালাইসিস না করে, বা কোম্পানি আসলে কি 1200 টাকা করে পকেটে ঢুকেছে কিনা, তাহলে এই তথ্যটা তাদের কাছে থাকা উচিত। এবং আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে তারা মানে ঢালাওভাবে বলতেছে প্রতারণা করছে, কোনো গ্রাহক তো অভিযোগ করে নাই। আপনারা ঢালাওভাবে বলতেছেন যে যে প্রতারণা করছে, প্রতারণার তো কোনো অভিযোগই নেই। 22 লক্ষ গ্রাহক থেকে একটা গ্রাহক অভিযোগ করে নাই, আপনারা বলে দিচ্ছেন যে প্রতারণা করছে। এটা হাস্যকর ব্যাপার একটা সাংবাদিকের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কোম্পানির 1200 ইউনিট করে বা 1200 টাকা করে যে কোম্পানি নিচ্ছে, তাহলে কোম্পানি এই টাকাটা কী করলো? এই টাকাটা কি গ্রাহককে দিচ্ছে নাকি এখান থেকে কিছু টাকা, নাকি কোম্পানি পুরোটা পকেটে ঢুকছে? এটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এবং এই টাকাটা এই 1200 ইউনিট যদি গ্রাহককে দেয়, গ্রাহক পাচ্ছে কিনা, আপনারা কোনো গ্রাহকের 22 লাখ গ্রাহক থেকে একটা গ্রাহকের কোনো মতামত নেওয়া হয় নাই যে আসলে এই টাকাটা সে যে ইনভেস্ট করছে এখান থেকে কোনো টাকা সে পাইছে কিনা। তাহলে প্রতারণার প্রশ্ন তখন আসবে যখন সে টাকাটা পুরোটা তার পকেটে ঢুকাই ফেলবে বা ব্যাংকে জমা করে ফেলবে। তাহলে এই টাকাটা থেকে তো 730 টাকা, আমাদের হিসাবে 730 টাকা সে বন্টনই করে দিচ্ছে ইনস্ট্যান্ট, পরের দিন আমরা তুলে ফেলছি এটাকে। এরপরে আমাদেরকে রয়্যাল বোনাস দিচ্ছে ডেইলি 20%। এরপরে ফার্স্ট স্টারের বোনাস দিচ্ছে। ফার্স্ট স্টারের বোনাস লাস্ট মান্থে 10,029 টাকা করে পাইছে প্রত্যেক ফার্স্ট স্টারে। তো তাহলে এই টাকাগুলো তো কোম্পানি কোত্থেকে দিচ্ছে? 730 টাকা যদি ইনস্ট্যান্ট বন্টন করে দেয় 1200 টাকা থেকে, 470 টাকা, বাকি যে টাকাটা 20%, এখান থেকে 20%, তারপরে 17.5% হচ্ছে যে ফার্স্ট স্টারের জন্য। তাহলে এই টাকাটা বন্টন করার ফলে কয় টাকা কোম্পানির হাতে থাকে? আপনি ঢালাওভাবে বলে দিচ্ছেন যে 268 কোটি টাকা কোম্পানি আত্মসাৎ করছে। তাহলে 268 কোটি টাকা যদি কোম্পানি আত্মসাৎ করে, তাহলে এই টাকাগুলো আমরা পাইছি কোত্থেকে? কোম্পানি কি নিজের পকেট থেকে এনে দিছে? তাহলে এই জিনিসটা আমি অ্যানালাইসিস করার জন্য বলব। তো আমি সবশেষে একটা কথা বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য বলছে, এবং আমরা মানে বিভিন্নভাবে চেষ্টা করতেছি। অনেকে আউটসোর্সিং নিয়ে চেষ্টা করতেছে, নিজে নিজে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে কাজ করতেছে, চেষ্টা করতেছে। এখন আপনি যদি কোনো উদ্যোক্তাকে যদি এভাবে থামাই দেন, তাহলে 22 লক্ষ গ্রাহক এখানের ভিতরে অনেক কষ্টে তাদের টাকাগুলো এখানে ইনভেস্ট করছে, এখান থেকে কিছু একটা আর্ন করতেছে। তাহলে আপনাদের সামান্য কিছু ভুল নিউজের কারণে এবং সামান্য কিছু ভুল পদক্ষেপের কারণে আজকে 22 লক্ষ গ্রাহক এখানে তাদের ইয়ে থেকে বঞ্চিত হচ্ছে, প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। এবং এটা যদি হয় তাহলে তো আইনের প্রতি মানুষের শ্রদ্ধা একদমই চলে যাবে, কোনো শ্রদ্ধাবোধই থাকবে না। যে কোনো রকম অ্যানালাইসিস ছাড়া, কোনো রকম মানে এমনকি সাংবাদিক ভাইদেরকে আমি বলতেছি, কোনো রকম অ্যানালাইসিস ছাড়া আপনারা মানে ভালোভাবে একটা নিউজ প্রচার করতেছেন, তাহলে কারো প্রতি আপনার শ্রদ্ধা থাকবে না। তাহলে শ্রদ্ধার জায়গাটাকে যাতে মানুষ বজায় রাখতে পারে আপনাদের প্রতি, তাহলে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে মানুষ অনেক কষ্ট, অনেক গরিব মানুষ, লকডাউনের সময় অনেকে খেতে পারে নাই। তো ওই মানুষগুলা এখান থেকে কিছু একটা অল্প কিছু হইলেও ইনকাম করে তারা এখানে অনেকে এটাকে জীবিকা হিসেবে গ্রহণ করছে। তাহলে যদি ওরা যদি ভালো উদ্যোগ নেয়, উনি একজন উদ্যোক্তা, এটা উদ্যোগটা হয়তো তার যদি ভুল ত্রুটি থাকে সেটা গভর্নমেন্ট সংশোধনের জন্য তাকে নোটিশ দিবে এবং সংশোধনের জন্য তাকে বলবে যে আপনি এটা সংশোধন করেন, আপনার উদ্যোগ ভালো কিন্তু আপনি এটা সংশোধন করেন। কিন্তু সেটা নাই, ঢালাওভাবে একটা মানুষকে একটা প্রচার করে দিলেন 268 কোটি টাকা সে প্রতারণা করছে। 268 কোটি টাকা প্রতারণা করলে গ্রাহকরা তো অন্তত অভিযোগ করবে তাকে। তো অভিযোগ নাই, তাহলে আপনি ঢালাওভাবে প্রচার করে দিচ্ছেন, তাহলে মানুষ আইনের প্রতিও শ্রদ্ধা হারাই ফেলবে। এবং দ্বিতীয় কথা, যারা পরবর্তীতে উদ্যোক্তা হতে যাবে, আমি নিজেও কম্পিউটার আউটসোর্সিংয়ের সাথে যুক্ত, তাহলে আমাদের আর মানে এটার প্রতি ভরসাই থাকবে না। আমি যে আউটসোর্সিং বাইরে থেকে আউটসোর্সিং বিভিন্ন প্ল্যাটফর্মে আপওয়ার্কে বলেন, ফাইবারে বলেন, কাজ করে যে টাকা দেশে আনতে পারবো, তাহলে তো ওটারও কোনো সিকিউরিটি থাকবে না। বলতে আমি ধোঁকাবাজি করতেছি এখানে ভিতরে, তাহলে বুঝতে হবে এটা মানে এখানে অনেকগুলো লোক জড়িত আছে। তাহলে অনেকগুলো লোক যেখানে জড়িত আছে, যেখান থেকে ভালো বেনিফিট পাচ্ছে,
তাহলে এই লোকগুলো অন্তত সরকারের প্রতি অনুগত, যে এই সরকারের আমলে যে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা কথা বলছেন যে সবাইকে উদ্যোক্তা হওয়ার জন্যে, তাহলে ওনার কথাটা একটা মানে সবাই গুরুত্ব দিবে এবং ওনার কথার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ কিন্তু এগুলোতে ইনভেস্ট করতেছে, তারা নিজেরা চেষ্টা করতেছে। অনেকের হয়তো বা নিজে নিজে মানে কাজ তৈরি করে বা নিজে নিজে কাজ নিয়ে কাজ করার ক্ষমতা নেয়, তো তারা এই প্ল্যাটফর্মটা যখন মানে পাইছে, তারা বললো যে না, এখান থেকে অন্তত কিছু তারা ইনকাম করবে। হ্যাঁ, সরকারের যেহেতু দায়িত্ববোধ আছে, তাহলে সরকারের দায়িত্ববোধ থেকে কোম্পানিকে মনিটরিং করতে হবে যে এটা এই গ্রাহকগুলো প্রতারিত হয় যাতে না হয়। তো গ্রাহক প্রতারিত হওয়ার আগে আপনি বলে দিন যে উনি এই টাকাগুলা গ্রাহক থেকে নিয়ে প্রতারণা করতেছেন, তাহলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং এটা সরকারের জন্য খুবই দুঃখজনক। কারণ মানে সরকার যেখানে প্রতিশ্রুতি দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নিজের মুখে প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের সবাইকে উদ্যোক্তা হওয়ার জন্যে, তাহলে আমরা সবাই যার যার অবস্থান থেকে যে কোনো জায়গায় আমরা চেষ্টা করতেছি ছোটো ছোটো উদ্যোক্তা হওয়ার জন্য, তাহলে ওনার কথার কোনো মানে মূল্যায়নও থাকবে না। তাহলে আমরা আমাদের সরকারকে মূল্যায়ন করতেছি, কিন্তু তাদের কাজকর্মে তাদের যে ইয়েগুলো আছে, অঙ্গ সংগঠনগুলো আছে, তারা কোনো মানে এটার কোনো মূল্যায়ন করতেছে না। তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং এটা মানে মানুষের আস্থা হারাই যাবে প্রতিটা সেক্টর থেকে এভাবে যদি মানুষ প্রতারিত হতে থাকে। তো প্রতারিত যাতে না হয়, আমাদের কথা হচ্ছে যে 22 লক্ষ গ্রাহক থেকে আমাদের কয়দিন পরে 40 লক্ষ গ্রাহক হবে, 50 লক্ষ হবে। তাহলে এই গ্রাহকগুলো যাতে প্রতারিত না হতে পারে, সেই রুলসটা সেই পদক্ষেপটা বাংলাদেশ সরকার নেবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নেবে। কিন্তু তাই বলে বন্ধ করে দিলে তো এটার কোনো সমাধান না। তাহলে আমরা 22 লক্ষ লোক কোথায় করবো? আন্দোলন করলে বলবেন যে এরা আন্দোলন কারা করতেছে, আবার আন্দোলন না করলে বলবেন যে কোনো তো আন্দোলন নাই, কোনো ইয়ে নাই, বন্ধ করে দিন। তাহলে আমার দেখতে হবে যে আমার গ্রাহকের স্বার্থটা ঠিক আছে কিনা, তাহলে আমরা উদ্যোক্তা হওয়ার জন্য নেক্সট টাইম আমরা বিভিন্ন ধরনের আগ্রহ জমবে। তাহলে আমাদের আস্থা হারায় যাবে, প্রতিটা যুবকের আস্থা হারায় যাবে এখান থেকে। ধন্যবাদ সবাই। আমি একজন এসপিসির একজন সাধারণ গ্রাহক হিসেবে যেটুকু আমি কোম্পানির সাথে সংশ্লিষ্ট হয়ে কাজের মধ্য দিয়ে আমি যতটুকু বুঝেছি, কোম্পানি লক্ষ কোটি বেকারদের একটা কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন বেকারদের উদ্যোক্তা হতে। আলামিন প্রধান, যিনি এসপিসির এমডি হিসেবে এই এসপিসি নামক কোম্পানিটাকে লঞ্চ করে এই অল্প সময়ের মধ্যে যে একটা সুদূর প্রসারীর উন্নতির একটা বেকারদের জন্য কর্মসংস্থানের যে সুযোগটা সৃষ্টি করে দিয়েছেন, সেটা আসলে একটা উদাহরণ। কারণ এই ধরনের ফ্রিল্যান্সি বলেন, আউটসোর্সিং বলেন, অনলাইন বিজনেসকে সরকার যেভাবে উদ্বুদ্ধ করেছে, সে উদ্বুদ্ধ থেকে মানুষদের এই করোনাকালীন সময়ে এটা একটা বিরাট একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। মানুষ এখানে কাজ করে প্রতিদিন একটা ইনকাম করার সুযোগ পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কোনো না কোনো দলের হোক বা নির্দলীয় হোক কোনো ইন্ধনের দ্বারা আজকে এই কোম্পানি একটা চরমভাবে পর্যবসিত হয়েছে। আমরা চাই এই এসপিসির সুষ্ঠু তদন্ত করে আবার পুনরায় আগের জায়গায় ফিরে না হোক। লক্ষ কোটি বেকার এখানে যারা ইনভেস্ট করেছে, তাদের অনেকেরই এখানে জীবন নির্বাহ করার একটা উৎস হিসেবে, মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। আজকে এই এসপিসি এমডিকে গ্রেপ্তার করে বিভিন্নভাবে টর্চার করে নানাভাবে হয়রানির মধ্য দিয়ে এই এসপিসিকে বন্ধ করা হয়েছে। আমরা চাই অতি দ্রুতই এই এসপিসিকে আবার নতুনভাবে পুরোদমে কাজ করার সুযোগ দিয়ে আমাদের এই লক্ষ বেকারদের আকুল আবেদনটাকে সরকারের কানে পৌঁছিয়ে আমরা যাতে একটা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজেদের বেকারত্বকে গুছাতে পারি, সে ধরনের একটা সরকার ভালো উদ্যোগ নেবে, আমরা সেই প্রত্যাশা রাখতেছি। সরকারের কাছে আমাদের সকল এসপিসি সদস্য থেকে আমাদের এই আকুল আবেদন, যেন এটা একটা সুস্থ তদন্ত করে কোনো ধরনের অন্যায় করে থাকে, তাহলে তাকে সেরকম দমিয়ে দেওয়ার একটা অপপ্রচেষ্টা। তাই বলবো, আমি সবার পক্ষ থেকে একজন সাধারণ গ্রাহক হিসেবে এসপিসিকে পুনরায় নতুন করে আবার চালু করার সুযোগ দেওয়া হোক এবং পাশাপাশি ওই লোকদের যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছে তাদেরকে অতি সত্বর মুক্তি দেওয়া হোক। এসপিসির একজন সাধারণ গ্রাহক হিসেবে আমি বলতে চাই যে সারা পৃথিবীব্যাপী
বিশ্বের উন্নত দেশগুলোর মানুষগুলো তারা কোনো না কোনোভাবে অনলাইন মার্কেটিং ই কমার্সের সাথে যুক্ত আছে। আমরা যেখানে দেখি না কেন, আমরা যদি দেখি যে আপনার অনলাইন মার্কেটিং, যদিও বাংলাদেশের এক্ষেত্রে সরকার কোনো নীতিমালা এখনও করতে পারেনি, কিন্তু নীতিমালা না করতে পারলেও এখানে শর্ত সাপেক্ষে ডিরেক্ট সেলিংয়ের একটা ব্যবস্থা আছে। আর যেক্ষেত্রে এখানে কোম্পানির প্রধান আলামিন প্রধান এবং নির্বাহী কর্মকর্তা জসিমকে গ্রেফতার করা হয়েছে কোনো অভিযোগ বা কোনো ধরনের মামলা ব্যতীতই, তাদেরকে তদন্ত করার স্বার্থে গ্রেফতার করা হয়েছে। সেক্ষেত্রে কোম্পানির 22,68,000 যারা গ্রাহক আছেন তারা এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। তো বেশিরভাগ পত্রপত্রিকা বা মিডিয়াগুলোতে আসছে যে সেখানে প্রতারণা করা হয়েছে। তো প্রতারণা করলে কোম্পানির 8-10 জন বা 20 জন মানুষ প্রতারণা করতে পারে। 22 লক্ষ গ্রাহক এখন পর্যন্ত একটা অভিযোগ দিল না, মামলা করলো না। অন্যান্য কোম্পানিগুলোর ক্ষেত্রে মামলা হয়েছে, অভিযোগ হয়েছে। সেক্ষেত্রে কিভাবে আমরা বলতে পারি যে এখানে প্রতারণা হয়েছে? এটা একটা প্রশ্ন থেকে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে এটা যদি অবৈধ হয়ে থাকে ডিরেক্ট সেলিং বা অনলাইন মার্কেটিং, এখানে দেখা যাচ্ছে যে আমরা যে ইনকাম সোর্স পাচ্ছি মূলত হচ্ছিল অ্যাডসেন্সের কাছ থেকে, গুগল ভিউ থেকে এবং ইউটিউবের ভিউ থেকে। তো গুগল বা অনলাইন মার্কেটিং ওরা যদি আমাদেরকে আউটসোর্সিংয়ের একটা ব্যবস্থা করে দেয় বা এখানে যদি আমার উপযুক্ত মনিটরিং থাকে, তাহলে এই ব্যবসা করতে আমাদের সমস্যা কোথায়? এটা তো আইন অনুসারে তো আমাদেরকে নিষিদ্ধ করা হয়নি। এটা একটা প্রশ্ন থেকে যায়। দ্বিতীয়ত হলো যে আমরা এখানে আমাদের প্রশ্ন আসে যে মানি লন্ডারিংয়ের একটা প্রশ্ন আসে। মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে যখন টাকাটা বিদেশে পাচার হবে, পাচার হওয়ার পূর্ব মুহূর্ত বা পর মুহূর্তে মানি লন্ডারিংয়ের প্রশ্ন আসবে। এখন তদন্তে পূর্ববর্তী বা পরবর্তীতে মানি লন্ডারিংয়ের কোনো প্রশ্ন আসছে কি না। তো এসপিসি নিয়ে যেহেতু গ্রাহকদের কোনো মামলা বা অভিযোগ নেই, এক। দ্বিতীয়ত হলো ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা মার্কেট প্লেস, সারা পৃথিবীব্যাপী চলছে, সেখানে আমরা পিছিয়ে থাকবো কেন? বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে আমাদেরকে চাকরির পিছনে না দৌড়িয়ে উদ্যোক্তা হওয়ার জন্য। তো সেক্ষেত্রে উদ্যোক্তা হতে হলে বর্তমান ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদেরকে অনলাইন বেস কাজ করতে হবে, ডিজিটালাইজড যে প্ল্যাটফর্ম আছে সেখানে কাজ করতে হবে, ফ্রিল্যান্সিং করতে হবে। এটা আমাদের সারা পৃথিবীব্যাপী বিশাল একটা প্ল্যাটফর্ম। তো এখানে আমাদের নীতিমালা নাই, সেক্ষেত্রে আমরা গ্রেফতার করে ফেলবো বা দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবো, সেটা তো হতে পারে না। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে পিরামিড স্কিম, বারবার আমরা একটা কথা বলি যে পিরামিড স্কিম। হোয়াট ইজ পিরামিড স্কিম? পিরামিড স্কিমটা কি আমরা কি এখন পর্যন্ত এখনও বুঝছি না যে পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে আমরা যদি একটা গার্মেন্টসে দেখি, দেখা যায় যে গার্মেন্টসের শ্রমিক একটা লেভেলে থাকে, শ্রমিকের পরে যারা তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা একটা লেভেলে থাকে, দ্বিতীয় শ্রেণীর কর্মচারী একটা লেভেলে থাকে, প্রথম শ্রেণীর ক্ষেত্রে একটা লেভেলে থাকে। এরপর হলো এর উপরে দেখা যায় কর্মকর্তারা থাকেন, এর উপরে মালিক থাকেন। এটা একটা পিরামিড স্কিম। বা যে কোনো দেশের রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে রাজনৈতিক কর্মীরা একটা পর্যায়ে থাকেন, ইউনিয়ন মেম্বার বা কাউন্সিলররা এর চেয়ে কম থাকেন, চেয়ারম্যানরা এর চেয়ে কম থাকেন। এরপরে দেখা যাচ্ছে যে পৌরসভার প্রধান বা এমপিরা এর চেয়ে কম থাকেন। এরপরে উপরে মন্ত্রণালয়ের মন্ত্রীরা থাকেন। স্কিম আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে সিস্টেমে হোক না কেন, পিরামিড স্কিম হোক, বাইনারি সিস্টেম হোক, ডিজিটাল যত ধরনের ই কমার্স সিস্টেম হোক, সেটা কি জনগণের উপকারে লাগছে কিনা, এটা কি মানুষের উপকারে কাজ করছে কিনা, এরা জনকল্যাণমূলক কাজ করছে কিনা, এখান থেকে জাতি বেনিফিট হচ্ছে কিনা, এখান থেকে কর্মসংস্থান হচ্ছে কিনা, সেটাই দেখার বিষয়। তো শুধু পিরামিড স্কিম বলে স্লোগান তুলে এটাকে অবৈধ, এটা নিষিদ্ধ, এটা বললে হবে না। পৃথিবীর প্রত্যেকটা সেক্টরেই পিরামিড স্কিম আছে। একজন প্রধান থাকেন, এরপরে হচ্ছে কর্মকর্তা কর্মচারী, এরপর শ্রমিকরা থাকেন। এটা একটা স্বাভাবিক পন্থা। তো সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যেখানে একজন গ্রাহকও কোনো কমপ্লেন করেনি, কেউ কোনো মামলা করেনি, কেউ কোনো অভিযোগ দেয়নি, সেক্ষেত্রে এই মামলা ব্যতীত, অভিযোগ ব্যতীত গ্রেফতার করে রিমান্ডে নেওয়াটা সেটা নজিরবিহীন, সেটা জাতির জন্য হতাশাজনক। এবং প্রধানমন্ত্রী আমাদেরকে যেই বিষয়ে বারবার উদ্বুদ্ধ করেন যে উদ্যুক্ত হওয়ার জন্য বা ভালো কাজ করার জন্য, ফ্রিল্যান্সিং সেক্টর হোক, আইটি সেক্টর হোক, এটা ই কমার্স হোক, এটা কৃষি হোক, যে কোনো সেক্টরে কাজ করার জন্য, সেক্ষেত্রে এটা আমাদের যুব সমাজের জন্য এটা বড় ধরনের একটা আঘাত হিসাবে গণ্য হবে। তো সেক্ষেত্রে আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে অনুরোধ করছি যে 22 লাখ গ্রাহক যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কোম্পানির মোটিভ কী, তাদের মেন্টালিটি কী, সেটাকে দেখতে হবে যে কোম্পানি
জনস্বার্থে কাজ করছে কিনা, জনকল্যাণমূলক কাজ করছে কিনা, গ্রাহকদের টাকাগুলো তারা ঠিকভাবে দিচ্ছে কিনা। মূলত যেহেতু অ্যাডসেন্সের কাজ বা ফ্রিল্যান্সিংয়ের কাজ আছে, সেখানে আইটি বিভাগের একজন মনিটরিংয়ের জন্য থাকতে পারে। এটা হোক ডিজিএফআই, হোক সিআইডি, হোক এনএসআই বা যেই কোনো ধরনের গোয়েন্দা সংস্থা হোক, যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন, তারা সেখানে মনিটরিংয়ের জন্য থাকতে পারে বা কোম্পানিকে ভালোভাবে পরিচালনা করার জন্য একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক থাকতে পারে। সেক্ষেত্রে এদেশের যুব সমাজের জন্য, কর্মসংস্থানের জন্য খুবই উপকার হয় এবং এটাই আমাদের প্রত্যাশা বলে আমরা মনে করি।